নমস্কার, আমার নাম পারমিতা ধর। আমি এই মুহূর্তে বসে আছি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের কমিউনিটি রেডিও স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন শামীমুল ইসলাম। আহ, দক- নমস্কার। যে কারণে আজকে আমার এখানে আসা সেটা হচ্ছে কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটির আন্ডারে আমি পিএইচডি করছি এবং আমার বিষয় হচ্ছে কমিউনিটি রেডিও। আমার পিএইচডি টাইটেল হচ্ছে সাস্টেইনিং কমিউনিটি রেডিও ইন দ্য ডিজিটাল মিডিয়া এজ। এই কাজটার জন্য আমি পশ্চিমবঙ্গের কিছু কমিউনিটি রেডিওর সঙ্গে যোগাযোগ করছি, তাদের ইন্টারভিউ করছি, তাদের লিসনার্সদের সঙ্গে কথা বলছি এবং এইটা বোঝার চেষ্টা করছি যে আজকের দিনে যেখানে ডিজিটাল মিডিয়াটা আমাদের সবার জীবনে ঢুকে পড়েছে, সেইখানে কমিউনিটি রেডিও তার জায়গায় কিভাবে নিজের কাজটা করছে। কমিউনিটি রেডিও একটা খুব গুরুত্বপূর্ণ মিডিয়াম, যেখানে শুধু অনুষ্ঠান সম্প্রচারণ করা হচ্ছে না, অনুষ্ঠান সম্প্রচারণের পেছনে একটা মিশন রয়েছে, একটা ভিশন রয়েছে, যেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। সেইখানে দাঁড়িয়ে কমিউনিটি রেডিও লিসনার্সরা কতটা এই রেডিওর অনুষ্ঠান শুনছেন, সেখান থেকে কিছু নিচ্ছেন, কিছু শিখছেন, নিজেদেরকে ডেভেলপ করছেন, এবং এই জায়গাটায় এই যে বিভিন্ন ইনস্টা রিলস, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, তারা কিভাবে ঢুকে পড়ছে, এবং কমিউনিটি রেডিও, ডিজিটাল মিডিয়া, এই দুটোকে এক জায়গায় এনে একটা কোলাবোরেটিভ প্রসেসে কি করে বেস্ট অফ দ্য সিচুয়েশন আমরা নিতে পারি, এই কাজটাই আমি করার চেষ্টা করছি। এটার জন্য আজকে আমি কথা বলছি, আগেই বলেছি, শামীমুল ইসলামের সঙ্গে। আমি কিছু বেসিক জিনিস প্রথমে ওনার থেকে জেনে নেব। আহ, প্রথমে থ্যাংক ইউ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনি একটু বলবেন যে আপনাদের কমিউনিটি রেডিওর সময়সীমাটা কতটা, মানে কখন থেকে কখন অবধি অনুষ্ঠান চলে? অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটি রেডিওটা সকাল মানে প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, মানে 7 দিন? 7 দিনই। আচ্ছা, আচ্ছা। আর এটা আপনাদের এখানকার নিজেদের স্টুডিও থেকে হচ্ছে নিজেদের অনুষ্ঠানটা? স্টুডিও থেকে আপনি দেখেছেন আমাদের লাইভ ব্রডকাস্টিং হচ্ছে এবং আমাদের এখান থেকে রেকর্ডিং হচ্ছে। সমস্ত শিল্পীদের, যারা স্থানীয় শিল্পী, তাদের গানগুলো আমরা রেকর্ড করে বাজাচ্ছি। বিভিন্ন সোশ্যাল প্রবলেমস যেগুলো আছে, যে সমস্যাগুলো দেখা যায় আমাদের কমিউনিটিতে, সেখানে দেখবেন আমি এর আগে আপনার সঙ্গে বলেওছি যে ডোমেস্টিক ভায়োলেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা আলোচনা করছি, প্রোটেকশন অফিসারকে আমরা ডেকে নিয়েছি, তার সঙ্গে কথা বলে সেই সমস্ত ইন্টারভিউগুলো আমরা রেডিওতে সম্প্রচার করছি। এছাড়া দেখবেন বিভিন্ন আইনি সমস্যা বা আইনি জটিলতা সম্পর্কিত যে সমস্যাগুলো হয়, কিছু গরিব মানুষ সেখানে এই সমস্যার মধ্যে জড়িয়ে যায়। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য সরকারি তরফ থেকে যে ধরনের সুবিধা দেয়া হয়, লিগ্যাল এড বলে যেটাকে আর কি, সেই লিগ্যাল এডটা নিয়ে আমরা সম্প্রচার করছি, যে এইখানে গেলে বা আমরা যারা উকিল বাবু আছেন বা লিগ্যাল এডে যারা সহযোগিতা করেন, বিশেষত আমাদের বসিরহাট কোর্টের আইনজীবী যিনি পাবলিক প্রসিকিউটর, তাকেও আমরা ডেকে এনেছি। তিনিও আমাদের এখানে খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠান করেছেন এবং তিনি সমস্ত তথ্যগুলো বিস্তারিতভাবে রেডিওতে সম্প্রচার করার সহযোগিতা করেছেন। এছাড়াও আরো যারা কৃষক আছেন, কৃষকদের মূল সমস্যাগুলো কি কি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ইন্টারভিউ করেছি এবং সেই ইন্টারভিউটা আমরা রেডিওতে সম্প্রচার করেছি। সেখানে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে উনি জানিয়েছেন এবং আমরা আশা করি আমাদের যারা কৃষক আছেন তাদেরকে খুব উপকারে লাগবে এই কথাগুলো। এছাড়া আরো দেখবেন চাইল্ড ম্যারেজ, যেটা এখন একটা অভিশাপ আমি বলবো, চাইল্ড ম্যারেজটা আমাদের এখানে একটা অভিশাপ। সেই অভিশাপটাকে বন্ধ করার জন্য আমরা কিন্তু খুব কঠিন পদক্ষেপ নিয়েছি বা নিতে চলেছি। আমরা এই ধরনের চাইল্ড ম্যারেজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করি। আমরা মিডিয়ার মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করি সকলকে সচেতন করতে। এবং এছাড়াও আছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি, যেরকম কোথাও রক্তদান শিবির হচ্ছে, সেগুলোকে আমরা লাইভ টেলিকাস্ট করছি। কোথাও ধরুন বিভিন্ন ধরনের সোশ্যাল ডেভেলপমেন্টাল ওয়ার্ক চলছে, কাজ চলছে, সেগুলোকেও আমরা আমাদের এর মাধ্যমে প্রচার করছি। তারপরে আমাদের যে এনজিও যে ধরনের কাজ করছে সেগুলোকেও আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এইভাবে আমাদের এনজিওটা চলছে এবং আমাদের রেডিওটা কি করছে, একেবারে কমিউনিটি লেভেলে গিয়ে, গতকালই আমাদের একটা কমিউনিটিতে ন্যারোকাস্ট ছিল,
যেখানে ওয়াশ এবং স্যানিটেশন, হুম যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। হুম এবং বিশেষজ্ঞরাও বলেছেন হুম যে টয়লেট এবং স্যানিটেশনটা যদি ঠিকঠাক না থাকে, হুম কোনো জাতি কখনোই সুস্থভাবে থাকতে পারবে না। হুম এবং আমরা রিসার্চ পেপারগুলো যখন দেখেছি, হুম দেখলাম যদি একটা পরিবারের কেউ একজন অসুস্থ হয়ে পড়ে, তা টয়লেট বানাতে যে খরচটা হয় তার চেয়ে বেশি খরচ তার ট্রিটমেন্টে চলে যায়। এবার সেখানে প্রশ্ন উঠেছিল যে কেন? একজন অসুস্থ হয়ে গেলে কেন হবে? তখন আমরা তাদেরকে বুঝিয়েছিলাম যে একজন যদি অসুস্থ হয়ে পড়ে, সে বাড়ির কোনো একজন অসুস্থ হয়ে পড়লো। যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, মা, বাবা এবং আরো যারা রিলেটিভস আছেন তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বাবার কি হয়? কর্মদিবসটা নষ্ট হয়। এবং ওই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে ডাক্তারের ফিজ আছে, ওষুধ আছে এবং ট্রান্সপোর্টেশন কস্ট একটাও চলে আসে। তো আমরা হিসাব করে দেখলাম যদি এইভাবে বছরে ২ বার, ৩ বার, ৪ বার হতে থাকে, তাহলে দেখা গেল একটা ন্যূনতম টয়লেট বানাতে যে খরচটা হয় তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে একজন পরিবারের। তো এই জিনিসগুলোকে আমরা কমিউনিটিতে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। হুম এটা আমাদের একটা বলতে বড় পারি কাজ। অ্যাচিভমেন্ট বলা হ্যাঁ, যায়। হ্যাঁ। আমি আবার একটু ফিরে আসি বেসিক একটা প্রশ্নে। সেটা হচ্ছে এরকম কি কোনো উপায় আছে যেখান থেকে একটা আমরা হিসেব পেতে পারি যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি লিসনারশিপটা কতটা? বা আপনি কি আমাকে একটু বলবেন আ যেটা এখান থেকে ট্রান্সমিট হচ্ছে, সরি, যেটা ট্রান্সমিশন হচ্ছে স্টুডিও থেকে, সেটা কত দূর অব্দি পৌঁছচ্ছে? মানে লিসনার কিরকম আমরা কাউন্ট, এবং তার সঙ্গে জিওগ্রাফিক্যাল এরিয়াটা কত দূর অব্দি পৌঁছচ্ছে? একদম। আমাদের যে আ নেটওয়ার্কের যে এরিয়া আছে হুম, হুম, সেটা কম বেশি 15 কিলোমিটার রেডিয়াস আছে। যদি আমি চারদিক দিয়ে একটা গোল করি হুম, তাহলে 15 কিলোমিটার্সের একটা রেডিয়াস আমরা পাই। হুম, এবং সেখানে আমাদের এই 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমরা বসিরহাট 1, বসিরহাট 2 হুম, দুটো ব্লক এবং হাসনাবাদ ব্লকটা পুরোপুরি পাই। হুম, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1 এবং 2 আর মিনাখার একটা অংশ। এই ৭ টা ব্লকের আ যে প্রান্তিক ব্লক যেগুলো দূরে আছে হুম, সেই ব্লকের কিছুটা অংশ পাই হুম। এবং আমাদের হাসনাবাদ ব্লকটা পুরোটা পাই। আচ্ছা। আর এইখানে হাসনাবাদ ব্লকের পপুলেশন আছে হুম, 3.5 লাখের কাছাকাছি। বেশ। তো আমরা মোটামুটি এটা আন্দাজ করতে পারি যে আমাদের লিসনারশিপ হুম, কম বেশি ৩ লাখের কাছাকাছি আছে। আচ্ছা। এবার আপনি যেটা প্রশ্ন করলেন যে অ্যাকচুয়ালি কতজন শুনছেন এটা জানা যায় কিনা? হুম, হুম, হ্যাঁ, এইটা যেহেতু আমাদের এটা মানে অ্যানালগ সিস্টেম, শুধু আমাদেরটাই নয়, যত এফএম চ্যানেল আছে সবগুলো অ্যানালগ সিস্টেম। মানে হুম, হুম। ব্রডকাস্ট হয় যেটার কাউন্ট করা সম্ভব নয়। এগুলোকে কাউন্ট করা হয় অ্যাকচুয়ালি লোকেশন ভিত্তিক। হ্যাঁ, যে এইখানে হ্যাঁ। এতজন মানুষ আছে সুতরাং আমাদের লিসনারশিপ এতগুলো হতে পারে। হুম, হুম, এগুলোকে এক্সাক্ট করা মুশকিল। হুম, এবার এখানে আমাদের আরেকটা পদ্ধতি যেটা আসছে সেটা খানিকটা ইন্টারনেট রেডিও বা ডিজিটাল ট্রান্সমিশন। সেই ডিজিটাল ট্রান্সমিশনটা যখন আসবে হুম, তখন হয়তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কতজন ডিজিটালে শুনছে। হুম। তার মানে এটা নয় যে আমরা যে অ্যানালগ রেডিও সেটআপে কতজন শুনছে এটা কাউন্ট করা অসম্ভব। হ্যাঁ, হ্যাঁ। আ এই ডিজিটাল রেডিওর ক্ষেত্রে আমি একটুখানি ঢুকবো আরকি। এইটা তো আপনারা দেখছেন যে এখন আমাদের মিডিয়া হ্যাবিটটা পাল্টে গেছে। তাই না? একদম, আগে একদম। সকালে উঠে আমরা কাগজ পড়তাম, দূরদর্শনে খবর শুনতাম, রেডিও শুনতাম। এখন সবটাই আমাদের ফোনে এবং ইন্টারনেট মাধ্যমে। একদম। তো উম এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের আ কমিউনিটি রেডিও, মানে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের রেডিও কি কিছু চিন্তাভাবনা করছে যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি? বা আদৌ লাগানো দরকার আছে কিনা? এই ব্যাপারটা কি আপনি একটু বলবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখুন এখানে দুটো দিক আছে। হুম, ১ম কথা হলো আমাদেরও রেডিও সুন্দরবন 91.2 এফএম। এই রেডিও সুন্দরবনের আমাদের ইউটিউব পেজও আছে, হুম, ইউটিউব চ্যানেলও আছে এবং ফেসবুক পেজও আছে। হুম, এবার দেখুন এখানে ফেসবুকের মাধ্যমে খুব সহজেই হুম, দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়। কারণ এখন যতটা রেডিও লিসনার আছে হুম, তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজার আছে। হুম, হুম, তো সোশ্যাল মিডিয়া ইউজারের মাধ্যমে হুম, সোশ্যাল মিডিয়া ইউজারের কাছে পৌঁছানো খুব সহজ হয়ে যায়। তো এটা একটা ভালো দিক। হুম, যেটা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের কনটেন্ট গুলোকে সুন্দর, সুন্দর কনটেন্ট যেগুলো আমি আলোচনা করলাম সেই সমস্ত কনটেন্ট গুলোকে আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করছি এবং সেখানে ভালো সাড়া পাচ্ছি। এটা গেল সেগুলো কি একটা দিক। খুব রেগুলারলি আপডেট হচ্ছে? রেগুলারলি একটা দিনে কমপক্ষে ২ টো বা ৩ টে ভিডিও আমাদের সেখানে আপলোড হয় এবং সেটা কন্টিনিউয়াসলি হতেই থাকে।
আর এখানে আরেকটা জিনিস, এই বিষয়টা নিয়ে আমরা মিনিস্ট্রিতে আলোচনা করেছিলাম হুম যে স্যার এই যে সমস্যাগুলো আছে হুম ফেসবুক বা এটা নিয়ে যে এগুলো আছে, হুম এইগুলোকে ধরুন, এগুলো তো রেডিওটাকে একটা সময় পরে হয়তো মনে হবে যে রেডিও চলছে না বা রেডিও বন্ধ হয়ে গেছে। হুম 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 অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন হুম যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভিত্তিক, হুম যদি কোনো কারণবশত ইন্টারনেট বন্ধ হয়ে যায়, হুম হতেই পারে এরকম ঘটনা ঘটে, হুম হুম যদি কোনো কারণবশত ইন্টারনেট বন্ধ হয়ে যায় তখন কিন্তু যোগাযোগের কোনো মাধ্যম আর থাকে না, তখন কিন্তু একমাত্র রেডিওই ভরসা। হুম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। সুতরাং শুধু যে সোশ্যাল মিডিয়াতেই যে সবকিছু হবে এটা ভাবা যায় না। হুম কারণ কোনো কারণে যদি ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেডিও বা টিভির যেই পুরাতন মাধ্যম যেটা, হুম হুম সেই জায়গাটাতে ফিরে আসতে হবে। কারণ রেডিও তো ওইভাবে বন্ধ করা যায় না। রেডিও তো ট্রান্সমিশন হয় আলাদা পদ্ধতিতে। সুতরাং এটা কিন্তু একটা ভালো জিনিস। সোশ্যাল মিডিয়ার আ মাধ্যমে আমরা যেরকম প্রচার পাচ্ছি, যেরকম মনে হচ্ছে যে রেডিওটাকে বোধহয় সোশ্যাল মিডিয়া শেষ করে দেবে, হুম অ্যাকচুয়ালি হুম তা নয়। আচ্ছা, ভেরি গুড। মানে এই এই যে পজিটিভ ভাইবটা আপনি দিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। ভীষণ, ভীষণ রেডিও ইম্পোর্টেন্ট। রেডিও নিয়ে যারা কাজ করে। আপনি একটা কথা বলেছেন যে ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ হচ্ছে যেখানে আপনারা রেগুলারলি ভিডিও আপলোড করছেন। একদম। এখানেই আমার প্রশ্ন, সেটা হচ্ছে রেডিও তো একটা অডিও মাধ্যম। হুম, শুধু শোনার কথা। একদম। সেখানে ভিডিওতে আমি কি দিচ্ছি আর কেন দিচ্ছি? তাহলে কি আমি আমার মিডিয়ামের যে বেসিক স্ট্রাকচারটা তার থেকে একটু বেরোতে হচ্ছে না, আমাকে? অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেখানে ওখানে ২ ধরনের জিনিস আছে। ভিডিও এবং অডিও। আচ্ছা। শুধু যে ভিডিও দিচ্ছি তা নয়। এবার হুম, হুম। ভিডিও যেরকম যেগুলো আমরা ভিডিও দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের কোনো ধরুন ন্যারো কাস্টিং করেছি কোথাও। কোনো একটা কমিউনিটিতে গিয়েছি। সেই কমিউনিটির সঙ্গে আমরা কি করেছি, কি কথা বলেছি, তাদের থেকে কি জিনিস আমরা পেয়েছি বা তাদেরকে আমরা কি বোঝাতে পেরেছি, সেই জিনিসগুলোকে আমরা ওখানে দিচ্ছি। ধরুন আচ্ছা। কোনো একজন ডক্টরের ইন্টারভিউ আমরা নিচ্ছি। তাহলে সেই ডক্টরের যে ইন্টারভিউটা নিচ্ছি তিনি সামনাসামনি অডিও এবং ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছেন। সেটা আমাদের রেডিওতে যখন বাজছে সেটা একটা অডিও ক্লিপ বাজলো। অডিও যারা ট্রান্সমিশনে শুনছে বা রেডিওতে শুনছে তারা অডিওতে শুনলো। এবার যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তাদের জন্য আমরা ভিডিওটাও দিচ্ছি। আচ্ছা, এবং সেটা ভিডিও এবং অডিও কম্বাইন হয়ে যাচ্ছে তখন। মানে আচ্ছা, তখন ভিডিও দেখে সে কিন্তু আরো ভালোভাবে রিলেট করতে পারছে। এবং সেখানে আমাদের স্টুডিওর নাম্বার এবং আমাদের রেডিওর নাম পরিষ্কারভাবে উল্লেখ করা থাকছে। এটা মানে এটা কি পাওয়া সম্ভব যে এই যে ফেসবুক পেজটা আছে তাতে মোটামুটি কিরকম আম, সংখ্যক ফলোয়ার্স বা ফ্রেন্ডস আছে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইবার সংখ্যা এক্ষুনি না হলেও পরে কি আপনি আমাকে একটু দেখে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। অবশ্যই জানাবো। আমাদের Facebook পেজ এবং YouTube চ্যানেলটা খুব ভালোই গ্রো করেছে। হুম হুম আমরা খুব বেশি দিন শুরু করিনি। কারণ আমরা রেডিও শুরু করার পরে আমরা তো আ এই কয়েক মাস হলো আমরা মানে সোশ্যাল মিডিয়াতে এসেছি। হুম হুম সুতরাং ওটা এবং আমাদের গ্রোটাও খুব ভালো চলছে। হুম খুব ভালো গ্রো করছে। আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো পাবো, লিসনারশিপ পাবো সেখান হুম থেকে। হুম একটা কথা জিজ্ঞেস করছি, এটা আমার মানে এই কোয়েশ্চেনিয়ারে নেই, তবু আম, মনে হলো, সেটা হচ্ছে আপনারা তো ন্যারো কাস্টিং করতে যাচ্ছেন এবং সেটা হচ্ছে একদম ওয়ান টু ওয়ান ইন্টারাকশন। একদম, ঠিক যেরকম একদম, আমি আর আপনি বসে কথা বলছি ওই রকমই আপনারা একদম। ওদেরকে অনুষ্ঠানগুলো শোনাচ্ছেন, ওদের সঙ্গে কথা বলছেন, অনুষ্ঠান শুরুর আগে বলছেন, পরে বলছেন। হুম। এরকম কি কখনো খেয়াল করেছেন যে উম, অনুষ্ঠান চলছে কিন্তু তারা হয়তো মোবাইল নিয়ে অন্য কিছু দেখছে? না, অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা ঘটেনি। মোবাইল নিয়ে কেউ দেখেনি। কিন্তু কথা বলেছে এরকম জায়গা হয়েছে। হ্যাঁ, কথা কথা বলছে। বলতে পারে। মানে একটাই কারণে আমি জিজ্ঞেস করছি। আমার বিষয়টা হচ্ছে এই মানে এই কম্প্যারিজনটা আরকি, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি যেরকম ক্লাসে পড়াতে গিয়ে আমি দেখি, আমি যেহেতু ক্লাসে পড়াই, আমি পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টসদের পড়াই এবং তাদের আমি দেখি তারা ১ম ১৫ মিনিট ক্লাসটা শোনে এবং যারা পেছনের দিকে একটু থাকে তারা আবার আমি বুঝতে পারি, মানে দেখলে তো বোঝা যায় কে কি একদম, করছে। একদম। তারা হয়তো মোবাইলটা নিয়ে কিছু করছে না, কিন্তু মানে ইন্টেনশনটাও হয়তো এটা নয় যে যিনি পড়াচ্ছেন তাকে ডিস্টার্ব করা, কিন্তু এটা এমন একটা হ্যাবিট হয়ে হ্যাবিট গেছে হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তো সেরকম কিছু চোখে পড়েছে কি না, কখনো? হয়তো এটা এটা দেখুন এটাকে এইভাবে বলাটাও হয়তো ঠিক না। হুম কারণ এখানে যারা আছেন, হুম হুম যারা আসেন তারা হচ্ছে একেবারে আমাদের গ্রামের প্রান্তিক মানুষ। হুম আমাদের প্রান্তিক মানুষ। হয়তো তাদের মনে হতে পারে যে আমরা মোবাইল না নিয়ে গেলেই ভালো হয় বা ইন্টারেকশন গুলো
করতে ভালো হয়। কিংবা হয়তো এটা হতে পারে যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি হুম সেই বিষয়গুলোকে তারা ভালো রিলেট করছে, হুম এটা হতে পারে। হুম হয়তো মনোগ্রাহী হচ্ছে, যার কারণে তাদের মনে হচ্ছে না যে আমরা অন্য কিছু করি, তাদের দরকারই মনে হচ্ছে, তাদের দরকারি মনে হচ্ছে। কারণ দরকারই আমরা মনে আমরা হচ্ছে। যখন আমরা যে বিষয়গুলো নিয়ে ইন্টারাকশন করছি তাদের সঙ্গে, হুম একেবারে তাদের বেসিক জিনিস নিয়েই করছি। ধরুন আপনার বাড়িতে টয়লেট আছে, হুম আমরা যে ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলি, একজনকে জিজ্ঞাসা করছি আপনার বাড়িতে তো টয়লেট আছে, আপনার বাড়িতে কাঁচা টয়লেট আছে নাকি পাকা? সে কেউ হয়তো বলছে কাঁচা, কেউ বলছে পাকা। ঠিক আছে, আপনি কাঁচা টয়লেটের কথা বললেন, আপনি কিভাবে ম্যানেজ করেন? সেটা কিভাবে পরিষ্কার করেন? সে যখন ওই কথাগুলো বলছে, তাদের আশেপাশের যে মানুষগুলো আছে, তারা কিন্তু রিলেট করছে। যে হ্যাঁ, এই জিনিসটা তো আমার বাড়িতেও আছে। হয়তো আধ কাঁচা কিংবা একেবারে কাঁচা কিংবা পাকা হলেও তারা কিন্তু রিলেট করতে পারছে। এই রিলেট যতক্ষণ করতে পারবে, ততক্ষণ দেখবেন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। যখনই আমরা দেখেছি, যখনই কোনো বিষয় কেউ বুঝতে না পারে বা তার মনে হতে পারে যে এই বিষয়টা আমার জন্য নয়, তখন কিন্তু সে মনোযোগ হারিয়ে ফেলে। এই জিনিসটা আমরা দেখেছি এবং আমাদের প্রোগ্রামগুলো আমরা যেভাবে তৈরি করি, যেভাবে ওদের সঙ্গে ন্যারো কাস্টে ইন্টারাকশন করি বা কথাবার্তা বলি বা তথ্য আদান-প্রদান করি, সেক্ষেত্রে দেখা যায় ওরা খুব মানে মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনে এবং আমাদের কথাগুলো আবার ওদের কি কোথাও যদি কোনো সমস্যা হয়, যেটা ন্যারো কাস্টিং এর সবচেয়ে বড় সুবিধা হয়, কোথাও কোনো সমস্যা হলে সে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে, "এই জায়গাটা আপনি এই বললেন, যদি এইটা হয় তাহলে কি হবে?" তাহলে একটা অডিয়েন্স ইন্টারাকশন হচ্ছে। দারুণ, দারুণ ইন্টারেকশন আমরা পাই। হুম হুম এইটা আপনি যেটা বললেন মোবাইল নিয়ে করাটা, এটা একেবারেই আমাদের চোখে পড়েনি এখনো হুম, পর্যন্ত। হুম, 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 এবং বাহ! এটা আমাদের কাছে আশার বাণী। খুব ভালো একটা পদক্ষেপ বা খুব ভালো জিনিস বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আ ধরুন আপনাদের তো সারাক্ষণ ভাবনা চিন্তা করতে হয় না যে কি আমি দেবো আমার অডিয়েন্সকে? একদম। আ একটা তো ঠিক আছে যে ন্যারো কাস্টিং এর বিষয়গুলো আপনি আমায় দেখালেন, বললেন। সেটার একটা সেট বিষয় আছে। কিন্তু এই সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা অবধি এমন কিছু দিতে হবে যেটা অডিয়েন্সের প্রয়োজন, যেটা তারা শুনবে। তার সঙ্গে, সঙ্গে একটা এন্টারটেইনমেন্ট ভ্যালুও থাকবে। একদম, একদম। ইনফরমেশন এবং এন্টারটেইনমেন্ট একসঙ্গে থাকবে। তো এইগুলো করতে গিয়ে কি কখনো মানে আমরা বলি কনটেন্ট কিউরেশন। কনটেন্ট কিউরেট করতে গিয়ে, কনটেন্ট ডেভেলপ করতে গিয়ে ডিজিটাল মিডিয়ামের হেল্প তো আমরা নিয়েই থাকি। একদম, একদম। আমরা গুগলে সার্চ করছি, ইউটিউবে অনেক সময় দেখি। তো এরকম কি আপনার মনে হয়েছে যে আ ডিজিটালে যে কনটেন্টটা তার সঙ্গে তার যে ফিনেস, তার যে চাকচিক্য, তার সঙ্গে আমাদের কমিউনিটি রেডিওর কনটেন্টটা কোথাও একটু কম হয়ে যাচ্ছে? এটা দেখুন, সোশ্যাল মিডিয়া বা গ্লোবাল যে মিডিয়াগুলো আছে সেখানে চাকচিক্য থাকে। এটা স্বাভাবিক। আমাদের কমিউনিটি রেডিওতে চাকচিক্য থাকে না, কিন্তু নিডটা থাকে। বেসিক নিড। আপনি যদি দেখেন যে আমাদের সুন্দরবন, হুম, সুন্দরবন যেহেতু আমরা রেডিও সুন্দরবন, হুম, সুন্দরবন নিয়ে যদি কথা বলি, দেখবেন কোথাও আছে প্রচুর প্রত্যন্ত এলাকা আছে। হুম, আমি আপনাকে একটু আগেই বলছিলাম, হুম, একেবারে রায়মঙ্গল নদীর তীরে হুম, হেমন্ত ঘোষাল স্মৃতি এপি স্কুল, একটি স্কুল। সেখানে আমরা একটা আমাদের এনজিও থেকে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছি, হুম, ডিপ টিউবওয়েল। এবার দেখুন সেইখানকার যে সমস্যা, সেইখানকার সমস্যা কিন্তু আপনি আ বড় মিডিয়া বা জাতীয় মিডিয়াতে পাবেন না। হুম, জাতীয় মাধ্যম, গণমাধ্যমে পাবেন না। হুম, হুম, সেইখানকার সমস্যাটা কিন্তু আমরা তুলে ধরছি। হুম, এবং এই যে জিনিসটা আমরা যেটা তুলে ধরছি, এটা একেবারে স্থানীয় জিনিস। এই স্থানীয় সমস্যাগুলোকে যখন আমরা তুলে ধরবো, সেটা মনে হবে যে যারা লিসনার তারা বলবে যে এটা তো আমার কথা বলছে। হুম, হুম, এই রেডিও আমার কথা বলছে। হুম, এই রেডিও আমাদের কথা বলছে। হুম, এই রেডিও সুন্দরবনের কথা বলছে, স্থানীয় কথা বলছে। তাহলে এই রেডিওটাকেই শুনতে হবে। এইখানে কি বলছে আমরা একটু শুনে দেখি। এখানে আমাদের কথা বলছে। তখনই কি হয়, ইন্টারেকশনটা বাড়ে এবং মনোগ্রাহী হয়। এবার আপনি যে চাকচিক্য বললেন, হুম, এই চাকচিক্যর সঙ্গে বেসিক নিড এর মধ্যে একটা পার্থক্য থেকে থাকে। হুম, 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 চাকচিক্য আপনি যতই চাকচিক্য করুন না কেন, হুম, সেটা কিন্তু একেবারে ঝলমলে ব্যাপার হলো। হুম, হুম, আসলে কিন্তু মূল জিনিসটা, ধরুন আমার কোনো একটা জিনিস দরকার আছে। সেই দরকারি জিনিসটা কিন্তু সেখানে নেই। সেখানে আপনি চাকচিক্য পাচ্ছেন। খুব ঝাঁ চকচকে একেবারে গ্ল্যামারাস ভীষণ ব্যাপার। কিন্তু সেইখানে আপনি নিডটা পাচ্ছেন না। বেশ। তারপরে কি হচ্ছে, আ মানুষের যে বেসিক চাহিদা, যে ন্যূনতম যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা যখন পাচ্ছে না, তার মধ্যে পিপাসা থেকে যাচ্ছে। আর যখনই আমরা তাদের কথা বলছি যে, "দেখুন, এই জায়গায় এই সমস্যা আছে, আপনাকে এই সমস্যাটা এইভাবে সমাধান করতে হবে।" তখন সে বলবে, "হ্যাঁ, আমার বাড়ির পাশে ড্রেন আছে।
ড্রেনে প্লাস্টিক ফেলছে, হুম পলিথিন ফেলছে। হুম আমরা বলছি ওই পলিথিনগুলো ড্রেনে ফেলবেন না, হুম ওই পলিথিনগুলোকে এইভাবে ম্যানেজ করুন, এইভাবে ওয়েস্টগুলোকে বেস্ট কম্পোজ ম্যানেজমেন্ট, করুন, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখবেন আপনার এটা হবে। তারপরে আমরা টয়লেট নিয়ে যে আলোচনাগুলো করছি, আমরা বলছি কি, আপনারা টয়লেটগুলোকে টুইন পিট করুন, দুটো গর্তের টয়লেট করুন। একটা ভরে গেলে সেটাকে বন্ধ রেখে দিন, চাবি ঘুরিয়ে দিয়ে দ্বিতীয়টা ব্যবহার করুন। 1 বছর পরে দেখবেন ওই টয়লেটটাকে, প্রথম যে পিটটা ছিল সেই পিটে টয়লেটটা কম্পোজ হয়ে টোটালি জৈব সারে পরিণত হয়েছে। আপনি চাইলে ওই সারটা বিক্রি করতে পারেন, অথবা চাইলে আপনার জমিতে দিতে পারেন। এগুলো তো একেবারে বেসিক নিডস। এইগুলো কিন্তু আপনি গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পাবেন না। ঠিক তাই। সেখানে হতে পারে এই করব সেই করব, অনেক কিছু স্বপ্ন থাকতে পারে, কিন্তু যে একেবারে প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, যে একটা টয়লেটের পিঠটাকে কিভাবে সে পরিষ্কার করবে, এই জিনিসগুলো আমরা বলি। তার ফলে কি হয়, কানেকশনটা বাড়ে। হুম। এটাই এটাই হচ্ছে গ্ল্যামারাস ওয়ার্ল্ড আর এই রেডিও, কমিউনিটি রেডিওর মধ্যে পার্থক্য। বাহ! থ্যাংক ইউ সো মাচ। এইটা খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। আরেকটা কথা, সেটা হচ্ছে কমিউনিটি রেডিওর মূল মিশনটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি তাহলে ডেভেলপমেন্ট এখানে আপনারা যারা সবাই আছেন এই পুরো কাজটার সঙ্গে যুক্ত, তারা কি সব এখানকার লোকাল কমিউনিটি থেকেই বিলং করেন? একেবারে নাকি সবাই, একেবারে সবাই লোকাল কমিউনিটি থেকে থাকে। এবং আমাদের যেটা আছে, আমাদের এখানে ঝুমুর বলে একটা গান আছে, হুম যেটা হুম হুম আপনি জানেন বা হুম যারা হুম এ করে তারাও জানে। হুম হুম ঝুমুর শিল্পীদের নিয়ে আমাদের কিন্তু যে এটা আছে, জিঙ্গেল টিউন, রেডিও সুন্দরবনের যে জিঙ্গেল টিউন, হুম। সেটা একজন ঝুমুর শিল্পীর গাওয়া। আচ্ছা সেই ঝুমুর আচ্ছা। শিল্পী এখানে এসে গানটা গেয়েছিলেন, এবং ওদের প্রচুর গান আমরা বাজাই। মানে একেবারে আমরা যেটা করি, আমাদের প্রান্তিক মানুষ যারা আছে, সাঁওতালি বা ওই যে ঝুমুর গান, যদিও ঝুমুর গান আমাদের স্থানীয় নয়, হুম তবুও এখানে ওখানে আমাদের ওই ঝুমুর কন্টেন্ট বা ঝুমুর শিল্পীরা আছেন, হুম হুম। তাদেরকে উদ্দেশ্য করেও আমরা গানগুলো বাজাই। বাহ! এবং সাঁওতালি আছেন, হুম তাদেরকেও আমরা তাদের জন্য অনুষ্ঠান রেখেছি, প্রোগ্রাম হুম রেখেছি। হুম এবং আরও দেখবেন, হুম। সুন্দরবনের বাউলে মৌলে বলে একটা শিল্পী বা গান আছে, আচ্ছা সেগুলো আমরা বাজাই, যেটা আপনি আচ্ছা। একটু আগেই শুনলেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনের যে সুন্দরবন গানগুলো, গানটা, হ্যাঁ। এই ধরনের গান আমরা, এবং কি আমাদের গানগুলো সবই আমাদের স্টুডিওতে রেকর্ডিং করা। হুম হুম। সমস্ত গানগুলো স্থানীয় শিল্পীদের। আচ্ছা। যদি আপনি হুম খুঁজে দেখেন, তাহলে এই যে হুম 5টা ব্লক বা 7টা ব্লকের আমি নাম বললাম, হুম। এই 7টা ব্লকের মধ্যে শিল্পীরা কিন্তু এখানে এসে গান করেছে। আচ্ছা এবং আচ্ছা। আপনাদের বারাসাতের শিল্পীরাও এসেছেন। অনেকে আছেন যাদের আমি রেকর্ড বার করলে দেখতে পাবো, নামগুলো সব মনে নেই। হুম হুম। তারা এসেছেন এবং গান করেছেন। বাহ! বাউল শিল্পী থেকে শুরু করে আধুনিক গান গায় এরকম শিল্পীও এসেছেন। হুম। এবং আকাশবাণীতে আবৃত্তি অনুষ্ঠান করেছেন বা করেছেন। অনুষ্ঠান করেছেন, তিনিও আমাদের এখানে এসে এ করে গেছেন, রেকর্ডিং করে গেছেন, এবং তার গানগুলো বা আবৃত্তিগুলো আমরা রেকর্ডিংয়ে, মানে রেডিওতে বাজাই। বাজানো হয়। আচ্ছা, এরকম এতক্ষণ আমরা যে যে কথাগুলো শুনলাম সেগুলো খুবই উম পজিটিভ, একটা আমাদের আশা দিচ্ছে যে কাজটা, যে উদ্দেশ্য নিয়ে কাজটা হচ্ছে সেটা খানিকটা হলেও করা যাচ্ছে। কিন্তু এই যে পুরো কর্মকাণ্ড, এই যে পুরো কাজটা, এটা তো একটা বড় কাজ। তার সঙ্গে আপনাদের এনজিওর কাজ আছে। তো এই এবং আমার মনে হয় এই কমিউনিটি রেডিও বোধহয় এনজিওটাকে অনেকটা হেল্প করে। কারণ এনজিওর যে পুরো কাজটা সেটা বিভিন্ন অনুষ্ঠানে বলা হচ্ছে, লোকে সেই সম্পর্কে জানছে। তো এইখানে কি কোনো রকম কোনো অসুবিধের সম্মুখীন আপনাদের হতে হয়? যেরকম একটা অসুবিধে যেটা আমি যখন রেডিওতে অনুষ্ঠান করতাম, ভেবে পেতাম না যে নতুন কী দেবো? রোজ যাচ্ছি, রোজ অনুষ্ঠান করছি। কালকেই একটা কথা বলে এলাম, আজকে এমন কি আবার নতুন দেবো আমি আমার অডিয়েন্সকে, আমার হুম। লিসনারকে। তাছাড়াও এটা তো হচ্ছে আমি একটা দিক দেখলাম। কিন্তু যারা প্রোডাকশনে রয়েছেন, যারা কমিউনিটিকে নিয়ে এসে কাজ করছেন, আমি অ্যানাউন্সার, যেটা আমায় বলা হলো আমি বলে দিলাম। সেখানে কিছু চ্যালেঞ্জেস, কিছু অসুবিধে কি আছে? অবশ্যই চ্যালেঞ্জেস তো আছেই, কারণ আমাদের রেডিওটা সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলছে, হুম, 12 হুম, ঘন্টার একটা প্রোগ্রাম। হুম, হুম, এবং কমিউনিটি রেডিওতে 12 ঘন্টার একটা প্রোগ্রাম, সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করে প্রস্তুত করে রাখাটা কোনোভাবেই সহজ ব্যাপার নয়। হুম, হুম, এজন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, এবং আমাদের যে টিম আছে, হুম, হুম, আমাদের টিম যারা আছে তারা প্রচুর পরিশ্রম করেন এবং চেষ্টা করেন প্রোগ্রামগুলোকে যত সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করা যায়। আমিও সাহায্য করি। আমাদের যারা টোটাল টিম আছেন, টোটাল এনজিও এবং আমাদের রেডিও সুন্দরবনের যত স্টাফ আছেন, সবাই আপ্রাণ চেষ্টা করেন। এই যে ন্যারো কাস্টিংটা হয়, সেখানে সে ফর এক্সাম্পল আমরা 25 জনকে নিয়ে বসলাম, নিয়ে আমরা দেখালাম, কথা বললাম। এই যে 25 জনকে আনা,
তাদের বলা যে আজকে সারাদিন কাজের পর কেউ হয়তো মাঠে কাজ করছে, কেউ অন্য কোনো কাজ করছে, সারাদিন কাজের পর একটা জায়গায় তোমরা একত্রিত হবে বা আপনারা একত্রিত হবেন, আমরা একটা অনুষ্ঠান করব। সেটা কি খুব সহজে হয়? না, এটা তো অবশ্যই কঠিন কাজ। সবচেয়ে কঠিন কাজ হলো কমিউনিটি অ্যারেঞ্জ করা, কমিউনিটিকে করা। তবে এখানে আমাদের একটা সুবিধা হয় কি, আমাদের প্রচুর মানে প্রচুর ভলেন্টিয়ার্স আছে এবং প্রচুর হ্যান্ডস আছে। আচ্ছা, আমাদের তো অনেকজন স্টাফ আছে, তো একজন স্টাফকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে আপনি অমুক দিন প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করবেন। সেখানে আমাদের যারা লিঙ্ক ম্যান আছে তাদেরকে বলে দেওয়া হয়, সে ফিল্ডে চলে গেল, আমাদের যে স্টাফকে পার্টিকুলার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ওই লোকেশনে চলে গেল, গিয়ে সমস্ত প্রোগ্রাম সেট করে নিয়ে তারপরে অফিসকে কনফার্মেশন দিল যে হ্যাঁ ওই দিনের প্রোগ্রাম করা সম্ভব। আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে 2টো করে কমিউনিটি ন্যারোকাস্ট করার। কখনো কখনো একটা হয়, কখনো 3টে হয়ে যায়, তো এটা হতে থাকে। এবং আমাদের বিভিন্ন এলাকাতে যেহেতু আমাদের কাজটা সহজ হয় কেন, আমাদের যে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, এটা প্রায় 16 বছর, মানে 2008-এ আমরা শুরু করেছিলাম এবং 2008 থেকে এই এতদিন পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা নিয়মিত কাজ করে চলেছি এবং আমরা প্রচুর মানুষকে ট্রেনিং করিয়েছি, বিভিন্ন স্কিল আপগ্রেডেশন ট্রেনিং করিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এলাকাতেই আমরা যাই না কেন, সেখানে আমাদের কিছু না কিছু পরিচিতি আছেই। সুতরাং আমরা যখনই যাই, যে রেডিও সুন্দরবন বা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন থেকে একটা অনুষ্ঠান হবে, তখন আমাদের পরিশ্রমটা খানিকটা বোধহয় একটু কমে যায়, কারণ সবাই আমাদের সঙ্গে আসতে চেষ্টা করে। তো এটা আমাদের একটা সুবিধা হয়, পরিচিতিটা কাজে দেয়। একদম একদম পরিচিতিটা কাজে দেয়। একটা মিনিট। আচ্ছা, এবার আর বিশেষ কিছু জিজ্ঞেস করার নেই, একটা দুটো, সেটা হচ্ছে চ্যালেঞ্জেসটা তো আপনি বললেন। এখন আমাদের একটা কনসেপ্ট হচ্ছে হাইপার লোকাল মিডিয়া এবং এআই এতে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি গুগলে এমনি আপনার ফোনটা নিয়ে একটা দেখলেন যে কালকের ওয়েদারটা কীরকম থাকবে, আপনি খুব ক্যাজুয়ালি ওটা দেখলেন, কিন্তু তারপরেই আপনি দেখবেন ক্ষণে ক্ষণে আপনাকে ওই ওয়েদার আপডেট রিলেটেড খবরাখবর দিতে থাকে, তাই না? এইটা একটা ব্যাপার আছে। তো হাইপার লোকাল মিডিয়াটা এখন খুব ইম্পর্ট্যান্ট একটা মিডিয়া ফরম্যাট হয়েছে, যেখানে আমি যেখানটায় থাকছি সেই একদম কোর এরিয়ার খবরটা আমার কাছে আসছে। আমি মানে এই কদিন আগে যুদ্ধ হলো, একটা যুদ্ধের পরিবেশ হলো। গত 2 বছর ধরে, 2.5 বছর ধরে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু আমার কাছে ওই যুদ্ধটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটলো। এটা হচ্ছে একটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি হাইপার লোকাল। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে আজকে যদি বসিরহাটে কিছু হয়, তাই না? বা ধরে নিলাম এই আমার কাছাকাছি এরিয়ায়, মানে আমার এরিয়ায় যদি আমি একদিন সকালবেলা উঠে দেখি সব গাছ কেটে দেওয়া হচ্ছে, এখানে যুদ্ধ হোক কি যাই হোক বিশ্বে, আমার কাছে ওটা বেশি ইম্পর্টেন্ট। একদম না, কারণ ওটা আমার লাইভলিহুডের সঙ্গে, ওটা আমার মানে অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। সেই রকম একটা ক্ষেত্রে কমিউনিটি রেডিওর তো একটা বিশাল রোল রয়েছে, ভীষণ ভূমিকা আছে। ছোট জায়গায় নিজের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন রকম। তো এই ক্ষেত্রে কমিউনিটি রেডিওর কনসেপ্টটাও খুব রেলিভেন্ট। তো আপনার কি মনে হয় যে এখন আমরা গ্লোবালাইজেশনের যুগে বলি দ্য ওয়ার্ল্ড ইজ আ ভিলেজ, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি রেডিও আমাদেরকে বলছে কনসেন্ট্রেট অন ইয়োর কমিউনিটি। আমরা হয়তো বিশ্বে শিখছি, আফ্রিকাতে আমি দেখেছি একটু পড়াশোনা করতে গিয়ে প্রচুর কমিউনিটি রেডিও, ওদিকে আমেরিকাতে প্রচুর কমিউনিটি রেডিও। ইউনিসেফের একটা বড় কাজই হচ্ছে কমিউনিটি রেডিও সাপোর্ট করা। সেক্ষেত্রে আপনি একটু বলবেন আপনার কি মনে হয় কাজ করতে গিয়ে, আমি থিওরিটিক্যাল জানতে চাইছি না, কাজ করতে গিয়ে এর ভবিষ্যৎটা কি? দেখুন, কমিউনিটি রেডিওর ভবিষ্যৎটা চ্যালেঞ্জিং। আচ্ছা, চ্যালেঞ্জিং কারণ এখানে হচ্ছে এবং চ্যালেঞ্জিং হলেও ভীষণ একটা ভালো জায়গা হলো যে এখানে মানুষের সঙ্গে রিলেশনটা খুব দারুণ তৈরি করা যায়। চ্যালেঞ্জিং হওয়ার প্রধান কারণ হচ্ছে ফান্ডিং, যেটা ওটাই আমি আসছিলাম।
বলুন আপনি। ফান্ডিংটা ভীষণই চ্যালেঞ্জিং একটা বিষয়, হুম কারণ এখানে বিগত কিছুদিন আগে আমি একটা সামিটে গিয়েছিলাম। হুম সেখানে আমাদের এই সাস্টেনেবিলিটি প্ল্যান বা পলিসি নিয়ে কথা হচ্ছিল। হুম তো সেখানে কিছু জায়গায় সমস্যা আছে, হুম যেরকম কমিউনিটি রেডিওর ক্ষেত্রে কি হচ্ছে, একেবারে ছোট্ট একটা জায়গা, হুম হুম ছোট্ট একটা জায়গা, এবং সেই জায়গা থেকে ফান্ড অ্যারাইজ করাটা হুম ভীষণ কঠিন একটা কাজ, হুম ভীষণ কঠিন কাজ। ধরুন আমি যদি একটা কমার্শিয়াল রেডিও এবং কমিউনিটি রেডিওকে প্যারালালি কম্পেয়ার করি, হুম কখনোই কম্পেয়ার করতে পারি না। না তারপরেও না যদি বলি, হুম তাহলে দেখবেন একটা কমিউনিটি রেডিওর কাছে যতটুকু জায়গা আছে, হুম একটা কমার্শিয়াল রেডিওর কাছে তার বহু গুণ বেশি জায়গা আছে। নিশ্চয়ই। এবং তাদের যে এরিয়া, হুম ব্রডকাস্টিং এরিয়া, এবং তাদের যে লিসনারশিপ, হুম সেই লিসনারশিপটা কয়েক কোটি হতে পারে, হুম হুম এবং আমাদের ক্ষেত্রে মাত্র কয়েক লক্ষ, হুম হতে পারে 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ। হুম বাই চান্স আমাদের এরিয়াটা ভালো, মানে এখানটায় লোকেশনটা অনেক ফাঁকা ফাঁকা, তার কারণে আমরা একটু বেশি এরিয়া পাচ্ছি। কিন্তু এইটা যদি আবার কোনো শহর কেন্দ্রিক হতো, তাহলে এতটা এরিয়া আমি পেতাম না। সুতরাং আমরা হয়তো বাই চান্স লাকলি আমরা পেয়ে গেছি, কারণ আমাদের এরিয়াটা এরকম তাই। তো যেহেতু ওদেরটা কমার্শিয়াল রেডিওতে লিসনারশিপ বেশি, ওদের ফান্ডিংটাও বেশি আসে, কারণ ওদের এরিয়াটাও অনেক বড়। আমাদের ক্ষেত্রে কি হয়, ফান্ডিংয়ের জন্য আমাদের কাছে অ্যাকচুয়ালি খুব কঠিন হয়ে যায় ফান্ড অ্যারাইজ করাটা। ফান্ড অ্যারাইজ করতে গিয়ে আমরা দেখেছি লোকাল ফান্ডিংটা একদমই আসে না। লোকাল ফান্ডিংটা কিভাবে হতে পারে? মানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হতে পারে, যেরকম কমিউনিটি কমার্শিয়াল রেডিওতে রেডিওতে কি অ্যাডভার্টাইজমেন্টের একটা তো দেয়া যায়, বার কিন্তু আছে? সেখানে কম আছে, অনেক হুম কম। ধরুন আমাদের 1 ঘন্টা যদি হয়, সেখানে আমরা সর্বোচ্চ 5 মিনিটের কমার্শিয়াল ব্রেক দিতে পারি। সুতরাং এই যে সময়টা, এই জায়গাগুলো কিন্তু কমিউনিটি রেডিওর জন্য একটা কঠিন জায়গা। আর আরেকটা কথা আমি বলছি, ধরুন আমি এখানে আমার একটা ছোট ব্যবসা রয়েছে। আমি বসিরহাট অঞ্চলে থাকি। আমি এই কমিউনিটি রেডিওটা শুনছি এবং আপনার এখান থেকে কেউ আমাকে অ্যাপ্রোচ করলো যে তুমি তোমার ব্যবসার ব্যাপারে একটা 2 মিনিটের কি 2 মিনিটের অ্যাড তো অনেক বড়, হুম। 40 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্ট দাও আমাদের স্টেশনে। আমার তখনই মনে হবে এই কমিউনিটি রেডিওতে দিলে যারা শুনবে, আমি যদি ওটাই একটা কমার্শিয়াল স্টেশনে দিই, সেটা প্রাইভেট এফএম হতে পারে কি আকাশবাণী হতে পারে, তাহলে যেটা হবে আমার রেঞ্জটা অনেকটা বেড়ে যাবে হ্যাঁ, এবং ওটা দিতে আমার যা খরচা পড়বে সেটা বোধহয় মোরলেস সেমই পড়বে, কারণ এখন রেডিও স্পটের প্রাইসিংটা কিন্তু খুব কমে গেছে, মানে একদম। এফএম রেডিওতে খুব কম খরচে একটা স্পট আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে এটা কি একটা সমস্যা? আমাদের ক্ষেত্রে কি হয়, আমি কমার্শিয়াল রেডিওর বলতে পারবো না যে ওদের কতটা চার্জ নেয়। হুম হুম আমাদের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস, হুম সেখানে আমাদের কি হচ্ছে, একটা 10 সেকেন্ডের অ্যাড যদি হুম একবার চালানো হয়, হুম তার জন্য 72 টাকা চার্জ করা হয়, আচ্ছা 72 রুপিস। আচ্ছা এবার কেউ যদি ওটাকে বারে বারে চালাতে চায়, হুম তাহলে তার জন্য ওটা মাল্টিপ্লাই হবে, যতবার চালাতে চাইবে ততবার সেটা বাঁচবে। আর কমার্শিয়াল রেডিওর কথা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না তাদের হুম চার্জ কি আছে। হুম তো এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, যে কমার্শিয়াল রেডিওতে আপনি, ওরা যখন খুশি করতে পারছে, কমার্শিয়াল ব্রেক দিতে পারছে। 1 ঘন্টায় হয়তো 20 মিনিটের একটা ব্রেক দিয়ে দিল তাই তো ভাগে হচ্ছে। ভাগে। হুম হুম কিন্তু আমাদের যে কমিউনিটি রেডিও, এখানে কিন্তু অনলি 5 মিনিটস, 1 ঘন্টায়। ম্যাক্সিমাম 5 মিনিট, তার বেশি কিন্তু আমরা ব্রেক দিতে পারি না, কমার্শিয়াল ব্রেক। আচ্ছা, সুতরাং এটা হচ্ছে একটা ওয়ে যেখান থেকে যতটুকু আমরা তুলতে পারি। আর ফান্ডিং এর আর কি আছে? গভর্নমেন্ট এইড আপনারা পান? গভর্নমেন্ট এইভাবে দেয় না। গভর্নমেন্ট এডগুলো আবার অন্য রকম ভাবে দেয়। যেমন ধরুন, গভর্নমেন্টের কোনো পলিসি আছে বা কোনো স্কিম এলো, যেটা গভর্নমেন্ট প্রচার করতে চাইছে। বিভিন্ন স্কিম আছে, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী মন কি বাত আছে, বা হুম স্বচ্ছ ভারত মিশনের প্রোগ্রাম আছে, বা আরো হুম অন্যান্য স্টেট গভর্নমেন্টেরও বিভিন্ন প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামগুলোকে যদি ক্যাপচার করা যায়, সেখান থেকে কিছু ফান্ডিং পাওয়া যেতে পারে। তো এটা সহজ নয়, আচ্ছা। এই কারণ যে আমাদের পক্ষে, মানে আমরা যেহেতু কমিউনিটি রেডিও, আমরা একেবারে প্রান্তিক রেডিও। হুম আমাদের পক্ষ থেকে আমি ধরুন, আমাদের সদর দপ্তর বারাসাত। তো বারাসাত গিয়ে যখন আমি কোনো একটা প্রপোজাল দেব, যে আপনারা একটা ফান্ডিং করুন বা এই করুন সেই করুন, তারা বলবে যে আপনাদের রেডিওটা বাজান। তো আমার পক্ষে, আমি যখন ওখানে রেডিও বাজাবো, আমার চ্যানেলটা ওখানে পাবে না। তো এটা একটা বড় সমস্যা। যদি কখনো এরিয়া বাড়ানো যায়, তাহলে হয়তো সুবিধা হতে পারে। জানি না এটা কি হবে।
কিন্তু তাহলে ডিজিটাল মিডিয়া কিন্তু এখানে আপনাকে হেল্প করতে ডিজিটাল পারে। মিডিয়া এখানে অনেক হেল্প করতে পারে। তো তার জন্য আমরা মোটামুটি আমাদের পরিকল্পনা আছে আগামীতে আমরা ইন্টারনেট রেডিও বা ডিজিটাল মাধ্যমে যেটা আমরা করছি আরকি এখন, হুম, 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 ডিজিটাল মাধ্যমে। এটা হুম, একটা ডিজিটাল প্ল্যাটফর্মের অনেক হুম, সুবিধা। হুম, আবার আমাদের রেডিওটা কি হচ্ছে, রেডিওটা একেবারে রুট লেভেলে থাকে। সুতরাং রেডিওর যে নিডটা কিন্তু এখানকার মানুষের জন্য একেবারে হুম, ভীষণ হুম। কার্যকরী। কিন্তু যদি ধরুন আপনি যে বলছেন আগামী দিনে হয়তো একটা ইন্টারনেট রেডিওর কথাও আপনারা ভাবনা চিন্তা করছেন। তাহলে অনেক সময় এটাও দেখা যায় যে ধরুন আমি এখানকারই এখানে আমার জন্ম, এখানে পড়াশুনো কিন্তু চাকরির জন্য বা বিভিন্ন কারণে আমি এখান থেকে অনেকটা দূরে চলে গেলাম। আমি ব্যাঙ্গালোরে আছি, আমি বিদেশে চলে গেছি। যখনই এটা আমি ইন্টারনেটে পাচ্ছি, আমি কিন্তু আমার রুটটার সঙ্গে আবার কানেক্ট করতে কানেক্ট হয়ে পারছি। যাচ্ছে। এটা তো আমাদের একটা পরিকল্পনা আছে যে আমাদের আ শুধু তো আ সুন্দরবন এলাকার মানুষ শুধু সুন্দরবনেই পড়ে নেই। আজকে সেটাই তো। কেউ একজন মা ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে কোথাও চলে গেল। হুম, অন্য কোথাও গেল। হুম। আমাদের কলকাতাতে গেল বা দিল্লিতে গেল বা আমেরিকাতে গেল। তার যদি কখনো মনে হয় যে আমি তো বাড়িতে থাকতে এই রেডিওটা শুনতাম। দেখি না ওখানে কি প্রোগ্রাম হচ্ছে। একদম। তো এই ধরনের কথা চিন্তাভাবনা করেই আমরা ইন্টারনেট রেডিও নিয়ে কাজ করছি বা হুম, আগামীতে খুব শীঘ্রই আমরা ইন্টারনেট রেডিও শুরু করব হুম। এবং এটা আমাদের প্রভিশনেও সেটা আছে। ইন্টারনেট রেডিও আমরা শুরু করতে পারি। সুতরাং এটা নিয়ে সমস্যা নেই। আশা করছি খুব শীঘ্রই আমরা ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা পৃথিবীতে কানেক্ট করতে পারবো সুন্দরবনকে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমার হয়তো আরো আপনাদের অনেক রকম হেল্প লাগবে। আমি আবার আসবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনাকে আর অলওয়েজ ওয়েলকাম। একদম। সুন্দরবন রেডিওকে অনেক, অনেক শুভেচ্ছা। আমি শুনছিলাম অজিতবাবু অনুষ্ঠান করছিলেন। আম ও রেকর্ডিং করছে। ন্যারো কাস্টিং এ আমি থাকবো। একাধিক ন্যারো কাস্টিং এ আমি থাকবো। শুধু আমার কাজের জন্য নয়, একটু শেখারও ব্যাপার আছে ওনাদের থেকে। আজকে আমাদের এই কথোপকথনটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।